আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকে অনেক রাতের বেলায় ভিডিওটা তৈরি করতেছি, কারণ আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্য দিয়ে, নানান যায় ঝামেলা ও প্যারেশানির মধ্য দিয়ে দিনটা অতিবাহিত হয়েছে। তাই আজকে আমার সব আসামিদের উপরও আমি ঠিকমতো দৃষ্টি রাখতে পারি নাই। তাই আজকে আমার আসামির পরিমাণ একটু কম। এমনিতেও আমার কিছু আসামিরা আজকে ভিডিও আপলোড করেনি। বিশেষ করে আমার ঘৃণিত লাল অমানুষের বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তা আজকে ইঁদুরের গর্তে লুকিয়ে গেছে। কি হয়েছে আজকে? সে মনে কোনো কন্টেন্ট খুঁজে পায় নাই। তার পালিত মাইয়া, তার সৎ মাইয়া ওই বাংলা তান মন্ডলের ছেলের কামান অনুষ্ঠানের গুলি ফুরে গেছে, বারুদ ফুরে গেছে। এই জন্য সে এখন কি বলবে সবই তো কয়ালছে। শ্বশুর বেচ্ছে, শাশুড়ি বেচ্ছে, শালার বউ শালা, সুমন্দির বউ সুমন্দি, শালি শালির ফুলাফান আবুদুব টাবুদুব ইত্যাদি সব বেচ্ছা, নিজের পালিত মেয়ে, বউ, বিয়ান, বিয়াই সবাই রে বেচা কিনা শেষ ওই ফৈনির বাচ্চার, ওই কুলাঙ্গার দেশি কুত্তার। তাই সে আজকে কোনো ঘেউ ঘেউ করতে আসেনি, কোনো ফটকামি ফাতরামি করার মানে কন্টেন্ট খুঁজে পায় নাই। তো আজকে তার বাদ তুই দিই, ঠিক আছে? তো আজকে অনেকদিন পর ওই কাল্লা পেতনি মেকাপুত্রী যাত্রা দলের সর্দারনিকে ধোলাই করে আজকে আড্ডা বা ধোলাই শুরু করব। এই কাল্লা পেতনি অনেক ঘেউ ঘেউ করে গেছে। কয়েকদিন ধরেই তাকে ধুলাই করি করি করে ওই যে দেশি কুত্তাকে ধুলাই করতে গিয়ে এবং বাংলাদেশি ডাইনি মাগিনুরের কুকীর্তির বর্ণনা দিতে গিয়ে, তথ্য প্রমাণ দিতে গিয়ে মেকাপুত্রীকে ধুলাই করতে পারি নাই। আর গতকালকে সময়ের অভাবে বা ভিডিও লম্বা হয়ে যাওয়ায় ওই পাট ক্ষেতের আইএফএল ওই হাগু টুকানি গোবর টুকানি রে ধুলাই বা জুতা পিটা করতে পারিনি। তো আজকে মেকাপুত্রী ওই হাগু টুকানি গোবর টুকানি আমার প্রধান আসামি। তো প্রথমে মেকাপুত্রীকে দিয়ে শুরু করি। এই যে আজকে এই কাল্লা পেতনি মেকাপুত্রী যেই গলাবাজি চাপাবাজি করছে বা ঘেউ ঘেউ করে গেছে, এটা টাইটেল থাম্বনেলটা আগে একটু পড়ি ধুলাইয়ের সুবিধার্থে। সে থাম্বনেলে লিখছে, আজ কিছু কথা না বলে পারলাম না, বাধ্য হয়ে কিছু কথা শেয়ার করলাম। পরে কাইন্ডা দিচ্ছে, টাইটেলটাও একই। তো এই টাইটেল ও থাম্বনেল দিয়ে সে ভিউয়ার্সদেরকে কিছু কথা শোনাইতে আসছে, ভিউয়ার্সদেরকে কিছু জবাব দিতে আসছে, যেই কথাগুলো মানে সে না বলে পারলো না। তো কি না কি কথা, কত গুরুত্বপূর্ণ কথা বা মানে কষ্টের কথা, যেগুলো মানে সে না বলে আর নিজের মধ্যে ধামাচাপা দিয়ে রাখতে পারলো না, এমনটা মানে ভেবে বা মানে আগ্রহী কৌতূহলী হয়ে কিছু ওই যে অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা হুমড়ি খেয়ে পড়বেন যে দেখি চাই এই কাল্লা পেতনি মূর্খের বাচ্চা, এই সনবাড়ির প্রতিষ্ঠাতা, এই রাতের রানী মেকাপুত্রী যাত্রা দলের সর্দারনি কি কই পারেছে, কি ভাষণ দিয়ে পারেছে। তাদের ভাষণ না শুনলে তো আবার আপনাদের পেটের ভাত হজম হয় না, সবার না। আমার ভিডিও যারা দেখেন তাদের এমনটা হয় না, কিন্তু কি বলবো, আপনাদের অসচেতনতার জন্য, আপনাদের গাফিলতির জন্য আমার এই কথাগুলো ওই যে আমার আসামিদের ভিউয়ার্সদের কাছে ঠিক মতো পৌঁছাইতে পারতেছে না। কারণ আপনারা ভিডিও দেখে কিপটামি করে চলে যান, আপনাদের দায়িত্ব কর্তব্যটা ঠিক মতো পালন করেন না। ভিডিও দেখে যে আলতু করে একটু সোয়া মাইরা বা একটা গোতা মাইরা একটা লাইক করতে হবে, যাতে আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশন বৃদ্ধি পায়। আমার ভিডিওটা সবার পছন্দ হয়েছে, সবাই আমার কথাগুলো পছন্দ করতেছেন, এটা যদি ইউটিউবকে আপনারা বোঝাইতে পারতেন, তাহলে যে আমার এই প্রতিবাদ আরো মানে অনেক মানুষের কাছে পৌঁছে যেত। মানে সোজা কথা, বিশেষ করে আমি যাদেরকে ধোলাই করতেছি, যে জঘন্য চরিত্রের রাতের রাজরানীদেরকে ধোলাই করতেছি, তাদের যেসব টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা আছে, যারা তাদেরকে না চিনে, কারণ আমি তো অনেকদিন ধরেই ধোলাই করতেছি, এর মধ্যে তাদের সাবস্ক্রাইবার বা ভিউজ দৈনিক মানে সাবস্ক্রাইবারের পরিমাণ তো বাড়তেছে, নতুন নতুন ভিউয়ার্সরা তাদের চ্যানেলে যুক্ত হচ্ছে। তো তারা তো
আমার মানে চ্যানেলের সন্ধান জানে না, বা তাদের মানে এই নষ্ট রাতের রাজরানীদের আসল চরিত্রের কথা সবাই জানে না। সেই জন্য যে আমার এই প্রতিবাদ অনেকটাই মানে হয়ে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে, বা আমার যুদ্ধটা চালিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। সোজা কথা, এত দীর্ঘায়িত হচ্ছে, লম্বা হচ্ছে যুদ্ধটা। তো আপনাদেরকে যেই জন্য এই কথাগুলো বলা, সেটা হচ্ছে আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্যটা মানে খুবই গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করবেন। আমি আপনাদের জন্য এত কষ্ট করে এত সময় নিয়ে ভিডিও তৈরি করি, আপনারা ভিডিওটা দেখে শুধুমাত্র নিচে আলতু করে গোতামাইরা একটু ছোঁয়া মার করতেন না, বা একটা লাইক দিয়ে যেতে পারবেন না? তো এটা দিয়েন। হ্যাঁ, তো আচ্ছা, এই কাল্লা পেতনি মেকআপ উত্তরি, এই যে এই ভিডিওটা দিয়ে ইউটিউবের উপরে ভিউয়ার্সদের মানে মনের মধ্যে আগ্রহ কৌতূহলের জন্ম দিল, কিন্তু সেখানে কি বললো সে? এমন কোন কথা আছে যেটা কি বলবো বলে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? যে সে অসহায়, সে সত্যিকারের অসহায়, বা সে নির্দোষ, তাকে মানুষ নাকি বাজে মন্তব্য করতেছে, বাজে কমেন্ট করতেছে, অনেক কথা শোনাচ্ছে। এই কষ্টগুলো সে ভিউয়ার্সদেরকে বলতে আসছে। এই কষ্টগুলো সে না বলে থাকতে পারলো না। আর কি কষ্ট সেগুলো? এই যে এই নাটকবাজ, এই রাতের রানী, কাল্লা পেতনি, মেকআপ পুতুরি যাত্রা দলের সর্দারনি কতদিন ধরে বা গত কয়েক মাস ধরে যে অসুস্থতার নাটক করে যাচ্ছে, যে সে মনে হয় পৃথিবীর একমাত্র প্যাকনেট মহিলা, মানে সেই পৃথিবীতে প্রথমবারের মতো প্যাকনেট হয়েছে। তাকে ছাড়া আর কেউ মানে প্রেগনেন্ট হয় নাই বা প্যাকনেট হয় নাই, গাভিন হয় নাই, বুঝছো? তাই মানে সেই শুধু বুঝতে পারতেছে যে সেই জানে গাভিন হওয়ার কষ্ট কতটা, এটা কতটা মানে যন্ত্রণাদায়ক, বা এটা কত মানে অসুস্থতার একটা বিষয়। এরকমটাই সে ভিউয়ার্সদেরকে বোঝাইতে আসছে যে এর আগে সে কোনো বাচ্চা কাচ্চার জন্ম দেয় নাই, বা অন্য মানুষও দেয় নাই, এরকম। তো এটা নিয়ে এতদিন পর্যন্ত ভিউয়ার্সরা নানা রকম কথাবার্তা বলছে, এটা সে সহ্য করে নিছে, মেনে নিছে, কখনো কিছু বলতে আসে নাই। আবার এই যে ইদানিং সে একটু মানে এই যে বিভিন্ন নষ্টামি নোংরামিতে সামিল হইতে হবে, ফটকামি ফাতরামিতে যোগ দিতে হবে, বাজারে যেতে হবে, শপিং করতে হবে, তার ভাইস্তার জন্মদিন হাতি পাত দেয়, পুটপুট খাইতে হবে, বার্থডে বার্থডে খাইতে হইব, ঠিক আছে? এই সেই তো এখন এর আগে থাকতে সে একটু নিজেকে সুস্থ বলে যে সে হাঁটা চলাফেরা করতে পারতেছে, তার সব ক্লান্তি গেছে দেশি কুত্তের বাড়ির গাছের আম খায়া সে শরীর শক্তি পায় গেছে, এই সেই, ঠিক আছে? যাই হোক, সে পরকিয়া রানী সাগিনুরের বাসায় গেছে, চেপা সুটকির বাসায় গেছে, তার বান্ধবী ওই আরেক দাঁতলি হালানিকে নিয়ে বা কুইন পাদিয়াকে নিয়ে মনে হয় সে শপিং করতে গেছে, এটা সেটা। তো এখন সে সুস্থ হওয়ার পরেও আবার কিছু ভিউয়ার্সরা তাকে ইচ্ছা মতো উড়া দুরা রাম দোলাই দিতেছে, আইকলা পাশ দিতেছে। তো এটাও মানে সে এখন একটা দোটানার মধ্যে পড়ে গেছে, যে সে এখন অসুস্থ সাজার নাটক করলেও ধুলাই খায়, এখন আবার সুস্থ হয়ে গেছে এটা বলার পরেও সে ধুলাই খাচ্ছে। আর ধুলাই তো আর মানে এমন তেমন ধুলাই না, এসা তেসা ধুলাই, ইচ্ছা মতো রাম ধুলাই যারে কয়, ঠিক আছে? এখন সে একটা ওই যে দোটানায় পড়ে গিয়ে মানে কি করবে কোনো দিশা মেশা পাচ্ছে না। তো এই জন্য ওই যে নিজেকে অসহায় সাজিয়ে করে কিছু লেকচার দিতে আসছে, যে আমার জায়গায় আমি যে অবস্থানের মধ্যে আছি, আমার জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে আপনারা বুঝতে পারতেন, এরকমটা বলতে আসছে। মেকআপ পুতুরি হুইজে যে কথাটা বলতেছিলাম, যে মনে করছে যে তার এই জায়গাটাই বোধহয় তার আগে অতীতে আর কোনো মানুষ আসে নাই, যে দ্বিতীয়বারের মতো কোনো মানুষ প্রেগনেন্ট হয় নাই, বা পৃথিবীতে আর কোনো মানুষ প্রেগনেন্ট বা গাভীর হয় নাই। সে করে এই পেঁচাল বা কেউ কেউ করতে আসলো। মেকআপ পুতুরির বাচ্চা বলতে আসছে তাকে, তার কামলা জামাইকে বা তার সন্তানকে নিয়ে কোনো মন্তব্য করলেও সেই কমেন্টগুলো দেখেও মানে পাবলিশ করে না। যে এখন কিছু ভিউয়ার্স করবে, আপনি যে কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাতে আসছেন, আপনার চ্যানেলে তো কমেন্ট পাবলিশই হয় না, তাহলে কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাতে আসছেন কেন? তো সে বলছে কমেন্ট
পাবলিশ না করলেও তাদের চ্যানেলে বা তাদের ভিডিওতে পাবলিক কমেন্ট তো করে, সেগুলো সে সবাইকে দেখতে না দেখ, সে নিজে তো দেখে, তো সেইটার উপর ভিত্তি করেই সে কমেন্ট করতে ভিডিও বানাইতে আসছে। তো সেই কমেন্টগুলো পাবলিশ করার মতো না বলে সে পাবলিশ করতে পারে না, কারণ সেখানে এইরকম কিছু প্রতিবাদী বা মানে কঠিন ভাষা ব্যবহার করা হয় যেখানে তাকে একদম তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিয়ে দেওয়া হয়, অনেক গালিগালাজ করে কমেন্ট করা হয়। শুধু তাকে অপমান অপদস্থ করে কমেন্ট করলেও সেটাতে কষ্ট পেত না, নিত না, কিন্তু তাকে তার জন্য তার মা বাবাকে তুলে তার জামাইকে সহকারে মানে গালিগালাজ করে যেই এগুলো করা হয়, এই কমেন্টগুলো নাকি পাবলিশ করার মতো না। আরে তাহলে তুই কমেন্ট বক্স ওপেন করে রাখ, হেল্পফুল রিভিউ না দিয়ে, মানে ইউটিউব নিজেই চিন্তা করবে কোন কমেন্ট পাবলিশ করার মতো আর কোন কমেন্ট পাবলিশ করার মতো না। তোর এত কষ্ট করে বাচ্চা মানে কমেন্ট পাবলিশ করার মতো না, আলাদা কোনো সময় অপচয় করতে হবে না, তোদের এই সময়টা অন্য কাজে ব্যয় করিস। ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, মূর্খের বাচ্চা, কাইলা বেদনি, যাত্রা দলের সর্দারনি, সিটারি করবে জায়গা পাস না, অজুহাত দেখাইবার জায়গা পাস না রে। তোদেরকে যেই যেই উপাধিগুলো বলে, যেই কারণগুলো উল্লেখ করে তোদেরকে কমেন্ট করা হয় বা তোদেরকে ধোলাই করা হয়, এর চাইতে অপমানজনক, এর চাইতে ন্যাক্কারজনক আর কোনো কিছু হইতে পারে? যে তোরা রাতের রানী, তোরা খাটের রানী, তোরা নষ্টা মাগি নুডলস, তোরা পতিতালয় পতিতাদের চেয়েও জঘন্য চরিত্রের, মানে তোরাও পতিতারা যে ব্যবসা করে তোরা সেই কাজটাই করিস। পতিতারা একদম পাড়ায় গিয়ে পতিতালয়ে গিয়ে করে, আর তোরা তোদের বাড়ি ঘরকেই ওই নষ্টালয় বানিয়ে একই কাজ করিস। আর তোদের এটা একদম সারা দেশবাসী বা বিশ্ববাসী জানে, তোদেরকে সবাই চিনে যে তোরা মানে কোন চরিত্রের রাতের রাজা রানী। তো এর জন্য তখন তোদের কষ্ট লাগে না, কিন্তু গালি দিয়ে কমেন্ট করলে তখন তোদের শরীর লাগিয়া জায়গা। ফকিন্নির বাচ্চা, পৃথিবীতে এই যে এই পতিতাদের চাইতে বা দেহ ব্যবসায়ীদের চাইতে মানে যে খানকি ব্যবসা, এই যে এই দুইটা শব্দ বা এরকম আরো কিছু শব্দ আঞ্চলিক ভাষা অনুযায়ী বিভিন্ন বিভিন্ন হইতে পারে, এর চাইতে নিকৃষ্ট কোনো গালি বা পদবী কোনো পেশা পৃথিবীতে আরো আছে? এর চাইতে লজ্জা কোনো জঘন্য পেশা আর আছে অপমানজনক? তো সেইগুলো বললেও তোদের গায়ে লাগে না। হঠাৎ করে কিছু ভিউয়ার্স তোকে কি বললো না বললো, তুই সুস্থ হয়ে গেছিস ফলে যে নাটক দেখে ভিউয়ার্সরা বিরক্ত হয়ে গেছে, তাই তোর গায়ে লেগে গেল, হ্যাঁ, তুই সেটা বলতে আসছিস। কি বলবো আমি, কথাগুলো মানে গুছিয়ে বলতে পারতেছি না, একটা হজবরল লেগে যাচ্ছে। সে বলতে আসছে এই যে মানে সে তার বোনের বাড়িতে গেছে বা ইয়ে করছে, তার ভাইয়ের ছেলের জন্মদিনে গেছে এবং তার বান্ধবীর সাথে বাজারে গেছে, এটা সেটা। তো এখন এত কিছু করতেছে সেই জানে তার কেমন লাগতেছে। এখন তার ভাইয়ের ছেলের যে জন্মদিন বা হাতি পাতদায় পুতপুত, সেখানে যাওয়ার তেমন একটা ইচ্ছা তার ছিল না, সে অসুস্থই ছিল। একদিন সুস্থ থাকলে সে পরবর্তী কয়েকদিন অসুস্থ থাকে, এটা সেটাও বলতেছে, ঠিক আছে। তো এখন পরকের রানী সাকিনুরের বাসায় যাইতে পারছে, বান্ধবীর সাথে শপিং এ যাইতে পারছে, এখন যদি ওই চেপাশুটকির ছেলের জন্মদিনে সে না যায়, তাহলে আবার তার ভাই ভাবি তাকে বকাবকি করবে, তাকে বৈক্যা উদ্ধার করে ফেলবে। বকা তো দিবে না, ওই ফকিন্নির বাচ্চারা একটু খোটা দিবে যে গিফট দেওয়ার লেগে আইছিস না, বুঝি না রে, বুঝি না, এই সেই। তো সেই জন্য একটু তুই গেছিস, এটা তুই অজুহাত দিতে আসছিস কোন যুক্তিতে? হ্যাঁ, এটা তো সত্যি কথাই যে সব জায়গায় যাইতে পারিস। এখন এই গিফটের ভয়ে যদি তুই তোর মানে ভাতিজার জন্মদিনে না যাইতি, তাহলে তো এটা শুধু তোর ভাবি আর ভাইয়ের বকার কাজ করতি না, সারা ভিউয়ার্সরাও এটা নিয়ে কথা বলতে, সব কিছু করতে পারিস, তখন সমস্যা হয় না। এখন তাকে দেখতে পারিস না বলে, তার সাথে খাতির কম বলে তুই মানে সেখানে যাবি না, ইয়ে করবি না, একটা অজুহাত দিবি যে অসুস্থ, এটা সেটা, এটা তো ভিউয়ার্সরা মেনে নিবে না, এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা না। তো সেখানে গিয়ে আবার কি নাটক করে যেই ধরনের একটা কিন্তু তৈরি করে বা রহস্য
তৈরি করে, কৌতূহল তৈরি করে, ভিউয়ার্সদের মনের মধ্যে আগ্রহের জন্ম দিয়েছিস, বা মানে সোজা কথা যে কি না কি হয়েছে। গতকালকের ভিডিও টাইটেলটা কি ছিল দেখেন, টাইটেল থাম্বনেল একই, হাই রে কারেন্ট যাওয়ার সময় পেছস না। ভিউয়ার্স আজকে এমনিতেই ভিডিওটা বানাইতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, তারপর আবার এখন লোডশেডিং এর কবলে পড়ে গেছিলাম, তাই আবার কিছুক্ষণ অপেক্ষা করে আপনাদের সাথে আড্ডা দিতে আসছি। তো যেহেতু আমার ভিডিওটা আপলোড করতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে, তো আপনারা কিন্তু গুরুত্ব সহকারে আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন। তো যেই কথা বলতেছিলাম যে গতকালকে এই কাল্যাপেতনি মাইকাবতুরি যাত্রা দলের সর্দার নিয়ে যেই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে একটা কিন্তু বা কৌতূহলের জন্ম দিছে, রহস্যের জন্ম দিছে, সেই টাইটেল ও থাম্বনেলটা দেখেন। বড় ভাইয়ের ছেলে জন্মদিনে গিফট দিয়ে একটা গিফট বক্সের স্টিকার, কেক না কেটে কেন বাসায় চলে আসলাম, বড় ভাইয়ের ছেলে জন্মদিনে গিফট দিয়ে। আচ্ছা, তোর বড় ভাইয়ের ছেলেই জন্মদিনে কারো জন্মদিনকে গিফট দিয়ে আসছে, তারপর তুই গিফট মানে কি জানে কেক না খেয়ে চলে আসছিস, এই সে বড় ভাইয়ের ছেলের না, বড় ভাইয়ের ছেলে। আচ্ছা, এইসব মূর্খের বাচ্চাদের, পাটকেতের ছাত্রছাত্রী বা রানীদের মানে এইসব ভুলভাল বানান নিয়ে তাদেরকে ধুলাই করার মতো সময় এখন আর নাই, ঠিক আছে? তাদের এইসব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অনেক আগেই দেওয়া শেষ হয়ে গেছে। কিন্তু এই যে এই ধরনের একটা সেইখানে গিয়ে ভাইয়ের সাথে বা ভাবির সাথে কি হইলো না হইলো, কি মনোমালিন্য না ঝগড়াঝাটি, যে কেন এই কাল্যাপেতনি কেক না খেয়ে গিফট দিয়ে চলে আসতে হইলো, দেখে আসি তো এইটা ছাগলামি, এইটা ফটকামি ঠিকই তো পারিস, এইগুলো ক্রিমিনালি করতে তো তখন তোদের কোনো লাগে না, কিন্তু লাগে না, লাগে না। তো এখন আবার কিসের ঘেউ করতে আসছিস? যে ভিউয়ার্সরা যখন এত জুতা পিটা চাটা পিটা করতেছে, উচিত কমেন্ট গুলো করতেছে, তখন শরীরে যাতা লাগে কেন? মানে আজকে যে ভিডিওটা আপলোড করছে সে, এই ভিডিওর জন্য তো আর সে আজকের ভিডিওটা বানায় নাই, মানে সে আগের কমেন্টের উপর ভিত্তি করেই তো আজকের ভিডিওটা বানাইছে, যে না কথাগুলো না বলে থাকতে পারলাম না। তো সে কি বলতেছে যে তার সংসারের যে কাজকর্মগুলো অজুহাত দিচ্ছে, যে তার ভাইয়ের বাড়ি থেকে আসার পর মানে গতকালকে তার ঘরে গ্যাস শেষ হয়ে গেছে, রাতের বেলা খাওয়ার মতো তার ঘরে কিছু নাই, এই সেই, তো এখন তার শরীর খারাপ, অসুস্থ, তার রান্না করতেও ভালো লাগতেছে না। এখন তার পেয়ারি জামাই, কামলা জামাই হাগু খাইছো, তাকে বলছে আচ্ছা তোমার রান্না করতে হবে না, তোমাকে আমি বাইরে থেকে বিরিয়ানি এনে খাওয়াচ্ছি, আমাদের যে অবৈধ প্রেমের ফসল, আমাদের সন্তান আছে, তাকেও তো খাওয়াইতে হবে, এই সেই। তো মানে যেটা দুনিয়াতে আসছে, সানির সংসারে থাকতে যেটা জন্ম হয়েছে আর কি, তো ওইটার কথা বলতেছি। তো তার জন্য মেকআপ বুতুরির জন্য মানে সবার জন্য খাবার নিয়ে আসবে। তো মেকআপ বুতুরি বলছে বাইরের জিনিস খাইলে আমি অসুস্থ হয়ে যেতে পারি, এটা সেটা, তোমরা দুজন খেয়ে ফেললো, আমি আর খাবো না, এটা সেটা, মানে বাড়ির গ্যাস শেষ, তার ঘরের গ্যাস শেষ হয়ে গেছে, তাই সে কষ্ট করে রান্নাও করতে পারবে না, বা রান্না করার উপায় নেই, রাতের বেলা গ্যাস শেষ হয়েছে। তো হাগু খাইছো, বিরিয়ানি নিয়ে আসছে, তো বাজারের জিনিস শেষ পর্যন্ত সেও কিছু খাইছে, খেয়ে সে অসুস্থ হয়ে গেছে, খেয়ে সে বমি করে দিছে, এখন সারা রাত বমি করতে করতে তার ফ্যাট একদম খাইলা তেনা তেনা হয়ে গেছে গা। তো হাগু খাইছো সারা রাত, তার পেছনে সময় দিয়ে তার সাথে মানে গপাগপ করে কুতকুত খেলে অনেক ক্লান্ত, এই সেই হাগু খাইছো, সকালের দিকে ঘুমাইছে। তো সে আবার সকাল 9টার দিকে হাগু খাইছোকে সজাগ করে দিছে, ডাক দিছে ডরে ভয়ে আতঙ্কে থেকে, যে উঠো গো উঠো সোনা স্বামী, আমার কামলা জামাই, যাও বাজার থেকে গ্যাস টেস নিয়ে আসো, কিছু রান্না করে খাই, এটা সেটাও সে করলো। তো অজুহাতের মধ্যে সে বলতেছে সে না খেয়ে থাকলেও তো কোনো সমস্যা নাই, এটা সেটা, কিন্তু তার অনেক ক্ষুধা লেগে গেছে বমি টমি করে, এবং তার মেয়ে না খেয়ে থাকলে তো সমস্যা, এটা সেটা, সে পরে রান্না করছে। এখন একটা হজবরলি যে লাগছে, আমি কোনটাতে এখন আচ্ছা আমি সংক্ষিপ্ত ভাবে শেষ করি। সে যুক্তি দেখাচ্ছে যে এই যে তার যে গাভিন বা প্রেগনেন্সি, মানে এটা কি বলবো, সে কাউকেই তার এই বর্তমান সমস্যার কথা, অসুস্থতার কথা বলে বোঝাইতে পারবে না। আর তার
এই অসুস্থ শরীর নিয়েই এক হাতে তাকে সবকিছু করতে হচ্ছে, আর তার এই কামলা জামাইটা শুধু তার পাশে আছে, এছাড়া কেউ তাকে দেখাশোনা করার মতো নাই। তো কামলা জামাই, ওই কামলার বাচ্চা হাগু খাইছো, তাকে যতটা সাপোর্ট দিতে পারতেছে ততটুকু নিয়েই তারা দুইজন সংসার করতেছে। তো আপনাদের বেলায় যদি এরকম হইতো, আপনারা কি করতেন? আপনারা যে বলেন মানে এত গালি দেন, এত অভিশাপ দেন, এটা সেটা, সে যেমন দোয়া চায় তাকে কিন্তু অভিশাপও দেওয়া হয়, ঠিক আছে? দোয়া যেমন তার গায়ে লাগে, অভিশাপও তো লেগে যেতে পারে, সেই আতঙ্কে, সেই ভয়ের মধ্যে থাকে। তো সে এই কথা বলতেছে যে হাগু খাইছো ছাড়া তার পাশে আর কেউ নাই। এরকম পরিস্থিতিতে পড়লে আপনারা কি করতেন? আপনারা কি এটা দেখেন না, এটা বোঝেন না? কেনই তো ওই মাগির বাচ্চা মাগি নুডলসকে ইচ্ছা মতো জুতা ফিটা, ঝাড়ু ফিটা, ঠেঙ্গা, আইকলা, বাঁশ, ডিম থেরাপি, মরিচ বাটা, তাল গাছ, বট গাছ, নারকেল গাছ, সুপারি গাছ দিয়া চৌরাস্তার মোড়ক খাড়া করা দরকার, তলেদা বাঁশ গাইরা, সবাই যাতে এটারে বাঁশ দা পা দিতারে, গোতা দিতারে। কি কারণে? যে সে এত অসুস্থ, এত অসহায়, এইভাবে অসুস্থতার মধ্যে স্বামী নিয়ে একা একা সংসার করতেছে, তারপরেও আবার বাঁশের গাই, এই গাভীন অবস্থায়। আরে এই জন্যই তো দিব, তার কেডা কইছে এই অবস্থায় তারে এরকম একা একা গিয়ে আলাদা একটা বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করতে? হ্যাঁ, সে ঢাকায় ছিল, এই গাভীন অবস্থায় সে ঢাকা থেকে কিন্তু গ্রামও গেছে, তার বোন পরকেরানি সাকিনুরের বাসার আশেপাশে সে বাসা ভাড়া নিছে, বা সে তার মায়ের কাছাকাছি চলে গেছে, এই করছে। তার হেন যাইবার পিছে কেনা? হ্যাঁ, সে আগে ইচ্ছা করে সংসারটা নষ্ট করছে সানির সাথে। এখন যেভাবেই হোক, লোভ লালসা দেখিয়ে একটা ফকিন্নির বাচ্চাকে, তার আপন চাচাতো ভাইকে, তার পরকীয়া প্রেমিক এই হাগু খাইছোকে সে তার জীবন সঙ্গী হিসেবে, মানে ভিউয়ার্সদের অজুহাত দেখিয়ে সে জীবন সঙ্গী হিসেবে এ করে নিল। তো তাকে নিয়ে, তার পরিবারের সব সদস্য নিয়ে, হাগু খাইছর যে পরিবার আছে, মা, ভাই, বউ, মানে বোন, মানে সবাইকে নিয়ে একসাথে জীবনযাপন করলে, সংসার করলে এই মেকআপ বুতুরিকে কেউ বাধা দিত? কিন্তু তাদের তো আবার এই যে ওই সব ঝামেলা মনে হয়, মানে একদম নিষ্কণ্টক ভাবে নির্বিচ্ছিন্ন, মানে তারা একাকী জীবনযাপন করবে টুনাটুনির মতো, যে শুধুমাত্র হাগু খাইছো তার সংসারে থাকতে পারবে, আর কেউ তার পাশে থাকতে পারবে না। সে তার শাশুড়িকে অ্যালাউ করবে না, তার ননাস বা তার চাচাতো বোন তার বাড়িতে আসবে, তার ভাসুর এবং ভাসুরের বউ থাকবে, যে দুই বউ এক বাড়িতে থেকে ভাগাভাগি করে কাজকর্ম করে নিবে, ওই রকম সে করবে না। কারণ দেখা যাবে ওই বিল্লু নাপিত, ওই সিয়ামিকা চিটারের বাচ্চা সংসারের খরচ টরচ ঠিক মতো দিবে না। তো এক পাতিলে যদি রান্না হয়, তখন মেকআপ বুতুরি কয়জনের দায়িত্ব নিবে, কয়জনের খাওয়াবে, ওইদিকে মাল্টি ফেলাক তার জামাই লইয়া, শ্বশুর শাশুড়ি লইয়া এন খাইবো, এ করবো। তো হাগু খাইছু কি আর কামাই করে, রোজগার করে? তো তখন সবাই সোজা কথা মেকআপ বুতুরির উপরে ইয়ে করবে। তো এই চিন্তা ভাবনা করে কেন নির্দিষ্ট করে নিতি যে বিল্লু নাপিত ভাইয়া তুমি এত টাকা দিবা, আমরা এত টাকা দিব, বা তুমি আলাদা থাকো, আমি আমার শাশুড়ির নিয়ে থাকবো। কেন এত নষ্টামি নোংরামি করতেছিস, ইয়ে করতেছিস, মানুষের অপমান সহ্য করতেছিস, বা লাথিউসটা খাচ্ছিস? কিন্তু কি বলবো, সবকিছুর পরেও এই যে তানু মণ্ডল যেভাবে মানুষের এত লাথিউসটা খেয়ে কথা শুনে কমেন্ট পাবলিশ না করে, কমেন্ট ব্লক করে, যেভাবে তার ফকিন্নি মার্কা জামাই নিয়ে, এই টুকাই জামাইকে এত কিছু দিয়ে, এত সুযোগ সুবিধা, ভোগ বিলাসিতা করার সুযোগ দিয়ে, মানে শ্বশুর বাড়িতে তানু মণ্ডল জীবনযাপন করতেছে, সংসার করতেছে, শাশুড়ি শ্বশুর তাদেরকেও তানু মণ্ডল নিজের টাকা দিয়ে মানে চালাচ্ছে, ইয়ে করতেছে। তো তানু মণ্ডল সব কিছুর পরে সে সংসার করতে পারতেছে, মানে সে সবাইকে আয়ত্তে নিয়ে আসতে পারছে। তানু মণ্ডলের শাশুড়ি, শ্বশুর, জামাই কম কথা শুনতেছে, কম কিছু তাদেরকে সহ্য করতে হচ্ছে। কত কামলা, কাজের বেটি রহিমা বা এটা সেটা শুনতে হচ্ছে, তাদের মধ্যে তো কোনো ঝগড়াঝাটি নেই। তোর সাথে তোর শাশুড়ির এত মনোমালিন্য কেন? তোর শাশুড়ি তোর বাচ্চা হওয়ার কথা শুনে সে মিষ্টিটাও পর্যন্ত মুখে নিতে চায় না তার ছেলের কাছ থেকে। কেন তুই তোর শাশুড়ির মনের মধ্যে এত কষ্ট দিছিস কেন?
তানু মণ্ডল অজানা অচেনা একটা অপরিচিত, তাদের মধ্যে কোনো আগে পূর্ব পরিচয় ছিল না, মেনে নিলাম, কিন্তু এরপরেও মানে এই বিয়ের পরে তাদের মধ্যে একটা এই যে আত্মীয়তা হয়েছে, শাশুড়ি বউ সম্পর্ক হয়েছে, সেইখানে সে যেভাবেই হোক ক্যামেরার আড়ালে বা সামনে যেভাবেই হোক নাটক সিনেমার মধ্যে প্রকাশ করতেছে তাদের শাশুড়ি বউর মধ্যে অনেক ভালোবাসা, অনেক মিল মহব্বত। তানু মণ্ডলের তার শাশুড়ির সংসারের কোনো কাজ করতে হয় না, সব তার শাশুড়ি করতেছে। তানু মণ্ডল শুধু খায় আর ঘুমায় আর তার জামাইয়ের সাথে খাটকা পায়। তুইও তো সেই রকমই করতে, তুই শুধু টাকা দিতি আর ইউটিউবে নষ্টামি নোংরামি করতি, যে শাশুড়ি আপনার সংসারের যা লাগে সব আমি বুঝবো, সব ইয়ে করবো, আপনি কাজ করবেন আর আমার এই মানে জাল বিলু নাবিতের বউ তোমরা কাজ কাম করবা, আমি শুধু সর্দারগিরি করবো। তুই কিন্তু ইচ্ছা করলে সেটা করতে পারতি, কিন্তু তোর ভিতরে যে হিংসা মানে জিলাপির প্যাস, যে তুই ইনকাম করে সবাইকে কেন খাওয়াবি, সবার দায়িত্ব কেন এ করবি, এই যে এই হিংসার কারণেই তো শ্বশুর বাড়ির কারোর সাথে তোর আপন চাচি তুই তার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারলি না, তার সাথে তুই সুসম্পর্ক রাখতে পারলি না। তুই আবার কোন যুক্তিতে বলিস যে তুই একা তোর সেবা যত্ন কে করবে? তোকে একা থাকতে কে বলছিল? সেটা তো তুই বেছে নিয়েছিস, একাকী জীবন। হ্যাঁ, এখন তুই তোর সুবিধার জন্য তোর শাশুড়ির কাছ থেকে দূরে থাকবি, এই জাল বা ভাসুরের কাছ থেকে দূরে থাকবি, নানাজ বা চাচাতো বোনের কাছ থেকে দূরে থাকবি, ওই সময় তাদেরকে কোনো সুযোগ সুবিধা দিবি না, তাদেরকে খাওয়াবি না পড়াবি না। এখন এই কাজের সময় তাদের কাছ থেকে ইয়ে চাস যে তারা তো আমার পাশে নাই, তো আমার এগুলো কে করবে? কেন? তাদের সাথে সম্পর্ক থাকলে তখন কি তারা এই জিনিসগুলো দেখভাল করতে পারতো না? এখন তোকে তারা সাহায্য করতে পারতো না, তোকে দেখাশোনা করতে পারতো না? তো তুই সেই সম্পর্কটা নষ্ট করছিস। এই পরিস্থিতির জন্য একমাত্র তুই দায়ী রে, নষ্টা মাগি নুডলস। কি আর বলবো, ওইগুলো বাদই দিলাম। এরপরে তাহলে তুই তোর চাচিকে বা শাশুড়িকে খাওয়াইতে হিসাব করিস, তোর কষ্ট লাগে, তোর আত্মা মানে ফাইটা যায় এই সেই, যে তুই শুধু জামাই রে খাওয়াইতে পারবি আর কাউরে খাওয়াইতে পারবি না, এটা সেটা। তাহলে ইয়ে করতি, তোর মাকে তোর কাছে নিয়ে রাখ, অথবা তুই তোর মায়ের বাসায় চলে আয় জামাই নিয়ে, বা জামাই ছাড়া যেভাবে পারিস তো জামাইরে কিছুদিনের জন্য তার মায়ের কাছে একটু আসতে দে। ওই হাগু খাইছোকে একবারে কিনে নিয়েছিস, তার মায়ের সাথে একদম ঘেঁষতে দিস না। তো সে অভিশাপ দিবে না কেন? হ্যাঁ, যে তুই লোলা হয়ে যা, তুই এই হয়ে যা, সেই হয়ে যা। একটা মানুষের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিছিস, সে তো বরদুয়া দিতেই পারে, বরদুয়া না দে নীরবে, তার মানে মুখ ফুটে বলতে হবে না। আল্লাহর দরবারে যদি সন্তানের কাছ থেকে সন্তানের অবিচারের জন্য, এইসব ইয়ের জন্য, নাফরমানির জন্য, মানে এমনিতেই হৃদয় থেকে কোনো কথা মানে মুখে ঠোঁটে উচ্চারিত না হয় আল্লাহর কাছে যদি পৌঁছায় যায়, ওই দোয়া কবুল হয়ে যায়। তো তুই বলিস যে তুই ভিউয়ার্সদের অভিশাপের ভয় পাস, যে মঞ্চে সে কোনো কথা বললে, কোনো দোয়া করলেও সেটা লেগে যায় আর অভিশাপ কবুল হয়ে যায়, এটা আমাদেরকে শিখাইতে আসছিস, বলতে আসছিস? গাঁজাখোরের বাচ্চা, নষ্টা মাগি নুডলস। হ্যাঁ, তো তুই তো জামাইকে নিয়ে বা মানে ছাড়া যেভাবেই হোক, তুই তাহলে তোর মা বাবার কাছে গিয়ে থাকতি, সেইটাও তো পারছিস না। তোর মা, তোর যদি অবস্থা এত খারাপই হইতো, তাহলে তোর মা তোর মতন একটা মেয়েকে রাতের রানীকে ফেলে এখন সে তার আরেক নাতনি তানু মণ্ডলের ছেলের কামান অনুষ্ঠানে এখানে কতদিনের জন্য বেড়াইতে আসছে, এখানে নষ্টামি নোংরামি বা বেহায়াপনা করতে আসছে, আবার বাপের বাড়িতেও গেছে গা, এই শেরপুর জামালপুর গেছে গা, সেইখানে বেড়াইতে হবে কেন এরকম মেয়ের অসুস্থতার মধ্যে? তো এইসব নাটক একটু বন্ধ করে, চিটারের বাচ্চা, বেশ্যা মাগি নুডলসের বাচ্চা। তোর কথা কইতে কইতেই মানে সময়টা পার হয়ে গেছে। আজকেও মানে যে একটা হজবরল লেগে গেছে, মাঝখানে কারেন্টটা গিয়ে ও কথার মধ্যে তো মানে একটা বাধা হইয়া মানে কথার স্পিরিট নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? স্পিড না, স্পিরিট নষ্ট হয়ে গেছে। তো কথা কইতে কইতে অনেকটা সময় যেহেতু গেছে গা, তো হাগু টুকানি গোবর টুকানি আজকে বাদ হইবেই। ফইনির বাচ্চা ফইনি যেই ধরনের ফটকামি ফাতরামিমূলক টাইটেল থাম্বনেল দিয়া ভিডিও আপলোড করতেছে, এটারে আরো মোড়া বাজদা, পাহাইরা বাজদা গোতা দিয়া এই গোবর টুকানি রে শিক্ষা দিব লাগবো। তো কাল্লা বেতনি কালির বাচ্চা কালি, তোর এইসব ট্যাংস আমার কা
গাঁজা খড়ি অজুহাত যুক্তি অন্য কোনো দেশ গিয়া কইস ফকিন্নির বাচ্চা তুমি মারা দিবা একখানা আর রক্ত দেখাবা ভাইয়া জনগণের না ফকিন্নির বাচ্চা তুমি নিজের দোষে নিজে আজকে এই পরিস্থিতির মধ্যে পড়ছ তো নিজের ক্ষতস্থানে নিজে মলম লাগাও অন্য মানুষের 10 জনের না আয়া মলম লাগাবার আগে না যায় তোমার মারা দেওয়ার জায়গা তোমার এই ক্ষতস্থানে ফকিন্নির বাচ্চা মানুষ মলম লাগানি থুইয়া আমার মতো মানুষের হাতে যদি পর তারা একদম মানে একলা বাস্তা দিবই লগে সাপ হল দাও গোতা দিব পার দিব ফকিন্নির বাচ্চা বা মাগি নুডলসের বাচ্চা নটি মাগি নুডলস তো ভিউয়ার্স কেমন জিনিস লাগতেছে আমার একটা আউলা সব লেগে যেতেছে এলিগা আজকে আর বেশি দুলাই না কইরা আজকাল ভিডিওটা লম্বা না কইরা এনতই বিদায় নিতেছি তো ভিউয়ার্স আজকাল বেশি কথা না কইয়া আর বেশি আওলা জল্লা না লাগায় এনতই বিদায় নিতেছি তো এতক্ষণ পর্যন্ত যারা আমার লগে ধৈর্য ধরে আসিলেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন যায় সুস্থ থাকুন যায় নিরাপদে থাকুন যায় আমার লাগিয়া মানে আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম